অরুর বয়সটা এমন এক জায়গায় এসে থেমেছে যেখানে সব কিছুতেই ওর বড় কৌতূহল। তন্ময়কে নিয়ে ওর কৌতূহলের শেষ থাকে না। আজকাল সাহস হয়েছে বড়। পূর্বে একটু ভয় পেত, এখন ভয়ের ভটুকুও পায় না। উদগ্রীব চোখে চেয়ে বিড়বিড়িয়ে সব ধরনের প্রশ্ন করে বসে। সেদিন জিজ্ঞেস করেছিল সে মোট কয়টা প্রেম করেছে। তন্ময় প্রেম টেম করেনি। বন্ধুবান্ধব থেকে পরিবার পরিজন কম বেশি সকলেই জানে। ওরও শতভাগ জানে। ও আবার না জেনে আছে নাকি? তবুও একই প্রশ্ন করে বেড়াবে। এতেই বোঝা যাচ্ছে তার ফেলে আসা যুবককালের কলেজ ভার্সিটির জীবন সম্পর্কে জানতে মেয়েটা অত্যন্ত আগ্রহী। তবে তন্ময় ঠিক আঁচ করতে পেরেছে আসল আগ্রহখানা কোথায়। তাকে কতজন প্রপোজ করেছে, কত শত মেয়েরা পিছু ঘুরেছে, এসব শোনার প্রবণতাই বেশি। সাবিহাও একদিন ইনিয়ে বিনিয়ে কৌতুক সুরে বলেছিল, তোমাকে ঠিক কতগুলো মেয়ে পছন্দ করেছে। এই সম্পর্কে জানতে অরুর আগ্রহের শেষ থাকে না। আকাশ ভাইয়ার যুবককালের আলোচনা করতে বসলে ও নির্বিকার থাকে। যেই তোমার কথা ওঠে, ওর থেকে ভালো শ্রোতা আর হয় না। তন্ময় ভেবে পায় না এসব জানার আগ্রহ কেন ওর এত। সারাদিন ওর মাথাতে ঠিক কী চলে। বাল্যকালে তন্ময় একটা ইংরেজি নোবেলের বাংলা অনুবাদ পড়েছিল। সেখানে লেখক লিখেছিলেন, যুবতী মেয়েদের মতিগতি বোঝা আর পর্বতের চূড়া ছুঁতে পারা অনেকটা একই বিষয়। তন্ময়ের আপাতত তাই মনে হচ্ছে। আতপাগলটার মাথাতে কি ঘুরে বেড়ায় ওই জানে। সে নিপুণভাবে দেখে শুনে রেখে বড় করেছে, ঠিক আছে, তবে সব সময় তো দেখে রাখতে পারিনি। স্কুলের গণ্ডি তো একাই পেরিয়ে এসেছে, কলেজেও পড়ছে। কখনো তন্ময়কে আশাহত করেনি। ও সর্বদাই গুডগার্ল থেকেছে। ছেলেদের সাথে মেলামেশা বলতে শুধু এহসান। এহসান আবার বোকাশোকা ছেলে। একই বয়সের হলেও ছেলেটা অরুকে বোনের নজরে দেখে। তন্ময় দৃষ্টি দেখেই বুঝতে পারে, তাই কখনো নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন মনে করেনি। অরুর ছেলেবন্ধুহীনতা একদিকে তন্ময়কে প্রশান্তি দেয়। সে আবার পজিটিভ ধাঁচের মানুষ, যা নিজের তা একান্তই নিজের। সেখানে অন্য কারো দৃষ্টি পছন্দ অপছন্দ তার ঠিকঠাক হজম হবে না। অরু যখন নবম দশম শ্রেণীতে পড়ত, সহস্র ছেলে পেলে তন্ময় আড়ালে আবডালে পিটিয়েছে। অরুকে প্রপোজাল দিয়েছে বলে। সেসব কথা কে জানে? কেউ নয়। আড়ালে আবডালে কাজ সেরে সেখানেই ব্যাপারটা ধামাচাপা দিয়ে রেখেছে। এসব ভেবে দুর্লভ হাসে তন্ময়। স্বভাবসুলভ হাত বাড়ায় পরন্ত শার্টের বোতাম খুলতে। অফিস হতে ফিরে ঘরে প্রবেশ করা মাত্রই এটি তার প্রথম অভ্যেসে পরিণত কাজ। আজও তাই করতে ধরেছিল। বুকের কাছটার দুটো বোতাম খুলতেই অরুর অস্তিত্ব মস্তিষ্কে এলো। তৎক্ষণাৎ হাত গুটিয়ে নিল। আর চোখে পিছু চেয়ে দেখল অরু থমথমে মুখে দাঁড়িয়ে। কণ্ঠে একরাশ অসন্তুষ্টি বিদ্যমান। তন্ময় ভাই, আপনি কি সত্যি চট্টগ্রাম যাচ্ছেন? তন্ময়ের মুখশ্রী গম্ভীর ধাঁচের। ওষ্ঠদয় জুড়ে সামান্য হাসি না থাকলে তাকে চূড়ান্ত গম্ভীর দেখায়। সুদর্শনও বটে। এতে সাতক্ষণ তার মাফও হয়। এবারও নিত্যকারের ন্যায় গম্ভীর মুখে নাক মুখে জবাবে বলল, হুম। এতে অরুর অসন্তুষ্টি দ্বিগুণ হলো বলে। তবে শেয়ানা মস্তিষ্ক খাটিয়ে ভেবেচিন্তে শেষমেশ ছ্যাদ করে ওঠে না। এই সময়ে বুদ্ধিমান লোকেরা নিজেকে শান্ত রাখে। সেও শান্ত হাবভাবে ভীষণ রকমের নরম গলায় শুধায়, চট্টগ্রাম খুব সুন্দর, তাই না? তন্ময়ের দক্ষ মস্তিষ্ক মুহূর্তেই লক্ষ্য করল অরুর কণ্ঠের পরিবর্তন। কিছুক্ষণ পূর্বের কণ্ঠে ছিল এক ঝাঁক তিক্ততা, এখনকার কণ্ঠে মধু ঝরে ঝরে পড়ছে। বিড়াল মাছের মতন ছটফট করছে। তন্ময় অন্য পাশে ঘুরে ফাইল দেখার ভান ধরল। তার নির্লিপ্ততা এই যাত্রায় ভাঙতে শুরু করল। ঠোঁটে ঠোঁট চেপে হাসিটুকু গিলে ফেলল সযত্নে। অরু ঘুরে ফিরে উড়নচণ্ডী রূপে সম্মুখে এসে দাঁড়ালো।
মাথাটা বাঁকিয়ে চোখ তুলে চেয়ে ফের জানতে চাইল, সুন্দর, তাই না? তন্ময়ের ভাবান্তর হলো না বুঝি। সে নির্বিকারের চূড়ান্তে গিয়ে এবারও ছোট করে বলল, হুম। অরুর উতলতা এতে মোটেও দমানো গেল না। আমি কখনো যাইনি। একটু গিয়ে ঘুরে আসতে পারলে মন্দ হতো না, তাই না? তন্ময়ের হৃদয় কুঁচকে বসল, মস্তিষ্ক বাতি জ্বলল যেন। এই মুহূর্তে সে স্পষ্ট খেয়াল করল অরুর আকার ইঙ্গিত কোন নদীতে ছুটছে। ও ঠিক কোন নদীর মাঝে নজর ফেলছে তাও কিঞ্চিত আন্দাজ করতে পেরেছে তন্ময়। স্তম্ভিত গলায় কোনো মতে বলল, হুম। অরুর চোখে মুখে প্রত্যাশা। ভাবছিলাম এবার ঘুরে আসব। কি? অরুর নিপুণ দৃষ্টি ফেলে চটপটে ভঙ্গিতে শুধালো, আপনার সঙ্গে আমায় নেবেন? তন্ময় বাকরুদ্ধ চমকিত চোখে চাইল। হৃৎপিণ্ড উথাল পাথাল সমুদ্রের ন্যায় কয়েক দফাতে লাফালো। পরপর শান্ত হলো পরন্ত স্থির নদীর মতো। অরুর ভোলাভালা সরল মুখখানিতে দৃষ্টি রেখে প্রশ্ন ছুড়ল, কি বললি? অরুখানি গুটিয়ে এলো, সঙ্গে যেতাম। সঙ্গে গিয়ে? অরুর হেলদোল হলো না। একটু ঘুরব। তন্ময় বিরক্ত হওয়ার প্রয়াস করল। চোখে মুখে গাম্ভীর্যতা আনতে চেয়ে বলল, আমি কি ঘুরতে যাচ্ছি? অরুর কণ্ঠ মিনমিনে শোনালো, আপনি কি সারাদিন কাজ করবেন? যতক্ষণ করবেন ততক্ষণ আমি হোটেলেই থাকব। আপনি ফিরলে একটু ঘুরব না হয়। তন্ময় অশান্ত ভঙ্গিতে অন্যদিক ছুটল। অরু পিছু পিছু চলে এলো। একই প্রশ্ন বারংবার করে মাথাটা খেতে লাগলো। শেষমেশ চোখ বুজে বলল, বাবার পারমিশন নিতে পারলে যেতে পারবি। অরুর নিভু নিভু চোখ জোড়া জল জল করে উঠল। উত্তেজনায় ধরফড়ি উঠল বুকের ভেতরটা। অবিশ্বাস্য গলায় বলল, সত্যি? চাচ্চুর পারমিট পেলে যেতে পারবো? পরে আবার অস্বীকার করে বসবেন না তো তন্ময় ভাই? আমি এক্ষুনি যাচ্ছি। চাচ্চুর পারমিশন পাওয়া এক চুটকির ব্যাপার। অরু এক দৌড়ে বেরিয়ে গেল। তন্ময়ের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বিছানায় গা ছেড়ে বসল। নিজ ভাবনায় বিভোর হলো। অরুকে নেয়াটা কি ঠিক হবে? পাংচুয়াল কোনো টুইস্ট না হয়ে যায় আবার। সে আজকাল আর নিজেকেই ভরসা করতে পারছে না। যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখছে। অরুর সঙ্গে একত্রে নিরিবিলি সময় কাটানোর ভাববার সাহস করে না। কথায় আছে, নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি হয়। বিপরীত চরিত্রের প্রতি মহব্বত দ্বিগুণ আসে। আর তার বেলাতে দুটোই খাপে খাপে মিলে গেল। আশ্চর্য! মোস্তফা সাহেব মাত্রই ফিরলেন অফিস থেকে। তার আবার আজকাল কাজের চাপ। নতুন শিপমেন্ট এসেছে গোডাউনে। সব কাজ কি আর ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট দিয়ে করানো যায়? নিজেকেও খাটতে হয়। ক্লান্ত দিন শেষে বাড়ি ফিরেই লিভিং রুমে বসেন। জবেদা বেগম ঠান্ডা লেবুর শরবত হাতে এলেন। ডেকে গ্লাস ধরিয়ে বলেন, ফ্রেশ হয়ে নাও, ভালো লাগবে। মোস্তফা সাহেব উদাসীন গলায় বলেন, তা না হয় নিলাম। নিলাম নয়, নেবে। অগত্যা শরবতটুকু গিলে উঠে দাঁড়ান মোস্তফা সাহেব। সেই মুহূর্তেই অরু উপস্থিত হয় ঝড়ের গতিতে। তন্ময় দোতলায় দাঁড়িয়ে নিপুণ দৃষ্টিতে সবটাই দেখতে প্রস্তুত। অরু এক পল দেরি না করে জানায়, চাচ্চু, আমি চট্টগ্রাম যেতে চাই। চট্টগ্রাম ঘুরতে চাই। সেখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য আমারই চোখজোড়া অধীর আগ্রহে তৃষ্ণার্ত। বেকুব বনে গেলেন মোস্তফা সাহেব। আচ্ছা, তা না হয় গেলে। সবার সাথে কথাবার্তা বলে দুটো দিন বের করে সকলে মিলেমিশে যাব। ওরও বিব্রত হলো খানিক, তবুও সরল গলায় বলে গেল, আমি কালই যেতে চাচ্ছি। মোস্তফা সাহেব আশ্চর্য হয়ে বলতে নিলেন, কালকে নিয়ে যাবে? বাকিটুকু গলায় আটকে গেল। কাল তো তার গুণধর পুত্র চট্টগ্রাম যাবে। ওরও কি তার সাথে যেতে চাচ্ছে? ভ্যাবাচাকা খেয়ে সে মাথা তুলতেই ছেলেকে দেখলেন। খবিশটা হাসছে।
দেখছো কাণ্ড ছেলের, লাজ লজ্জা নেই বললেই চলে। যাকে বোনের নজরে দেখে না তার সাথে কিসের ঘুরতে যেতে চাওয়া। নির্লজ্জ ছেলে একটা, কোনো ঘোরাফেরা হবে না। বিদ্রোহী কণ্ঠে মোস্তফা সাহেব সাপ সাপ দ্বিমত করতে মুখ খুলবেন। পূর্বেই আনোয়ার সাহেব লিভিং রুমে আসতে নিয়ে বলেন, তন্ময় তো কাল চট্টগ্রামে যাবে, ওর সাথেই ঘুরে এসো। শোনো, ভাইয়াকে আবার জ্বালিও না, কাজ করে ফ্রি হয়ে ঘুরতে নেবে। সেই পর্যন্ত ভদ্রভাবে থাকবে, যা বলে শুনবে। পারমিশন পেয়ে অরুর হৃদয় আনন্দে উচ্ছ্বাসে পরিপূর্ণ। অন্যদিকে মোস্তফা সাহেব ভোঁতা মুখে ছেলের দুর্লভ হাসিটুকু কোনো মতে সহ্য করে বলেন, এই ছেলে, তোমার সাথে কথা আছে, বাগানে আসো। চাঁদবিহীন মেঘহীন আধারে আসমানটা মাথার উপরে, জমিনে সবুজ শীতল ঘাস, চারদিকে অহরহ ফুলের লালিত্য। বাগানে দাঁড়িয়ে বাল্বের সাদা আলোতে নিজের গম্ভীর মুখ প্রদর্শন করে মোস্তফা সাহেব থমথমে গলায় ছেলের উদ্দেশ্যে বলেন, বাবা আমার, বসুন একটুখানি, সুখ দুঃখের আলাপ করি। তার কাঠিন্যতা তন্ময় দেখল না, অবুঝের মতন শুধু মাথা দোলালো। একজন ভদ্রসভ্য সন্তানের ন্যায় পার্শ্ববর্তী চেয়ারে বসল, নয়নযুগলের দৃষ্টি অদূরে নিক্ষেপ করা। ছেলের মুখ পানে কড়া দৃষ্টি ফেলে মোস্তফা সাহেব অসন্তোষ গলায় শুধালেন, কিছু বলার নেই? তন্ময় নির্বোধ সাজল, বাবার চোখে চোখ রেখে অপরিপক্ব নাটকীয়তার ভান ধরে বলল, মস্তিষ্ক আমার অসচল না হলে যতটুকু মনে আছে আমি তোমাকে ডেকে আনিনি, বরঞ্চ তুমি আমায় ইশারায় ডেকে এনেছ। কি বলবে বলো, কাজ আছে। মোস্তফা সাহেব মুখে গাম্ভীর্যতা লেপটে বললেন, কাজ কি? ব্যাগপত্র গুছিয়ে চট্টগ্রাম যাওয়া। তন্ময় অবলীলায় বলল, নাকি চট্টগ্রাম না গিয়ে কক্সবাজার যাব, সেখান থেকে না হয় সেন্ট মার্টিন। মোস্তফা সাহেবের বুকের ভেতরটা ধরফর করে উঠল, উচ্চকণ্ঠে ধমকের সুরে ডেকে উঠল, তন্ময়। তন্ময় নিজ মনে জিহ্বা কামড়াল, বেশি হয়ে গেল। সে তো লেকপুল করছিল মাত্র, এতটা সিরিয়াস হলে হয়? নদীতে নৌকা ঘোরানোর মতো নিজের কথার ধরন ঘুরিয়ে ফেলল। সেদিন অনিকেত আঙ্কেলের সাথে দেখা হলো, দেখে বোঝার উপায় নেই ভদ্রলোক 50-এর ঘর পেরিয়েছেন বয়সে, এখনও ইয়াং। মায়ের কথা জিজ্ঞেস করল, এখনকার ছবিও দেখতে চাইল। চোখ মুখে তার স্নেহ লুকিয়েছিল। আহারে বেচারা। মোস্তফা সাহেবের মস্তিষ্ক ছেলের অদেখা দড়ির টানেতে চলল, ভুলে বসল পূর্বের চিন্তাভাবনা তর্ক বিতর্ক। তন্ময় যে নদীতে নিল সে সেই নদীতেই ডুবে হাপুস হুপুস করে শুধালেন, তুমি দেখিয়েছিলে ছবি, খবরদার আমার স্ত্রীর ছবি ওই শয়তানটাকে দেখাবে না। নাকি দেখিয়েছ? নাম্বার টাম্বার চেয়েছিল নাকি? হারামজাদাটা ফিরল কবে প্যারিস থেকে? ফিরেই অন্যের স্ত্রীর ভালো মন্দ জানতে চলে এসেছে, নির্লজ্জ। তন্ময় আতঙ্কের ভান ধরে চমকিত গলায় বলল, আমি তো মায়ের নাম্বার দিয়ে দিয়েছি। মোস্তফা সাহেব এক লাফে দাঁড়িয়ে পড়লেন, আঙুল তুলে ছেলেকে শাসালেন, আর 1 মিনিট অপচয় না করে তড়িৎ পায়ে ছুটলেন বাড়ির ভেতরে। বাগানে বসে থাকা তন্ময়ের কর্ণে প্রবেশ করছে তার উচ্চকণ্ঠ, জবেদা, তোমার ফোনটা কই দেখি, ওটা আমাকে এক্ষুনি দাও। তন্ময় 2 চোখের পাতা বুজে কপালে ডান হাত চেপে শব্দহীন হাসল, হাসির তালে কাঁপল বুক। একচোট হেসে চোখ মেলে তাকাতেই অপ্রস্তুত হলো, হাসিটুকু আলগোছে গিলে নিল। সম্মুখে বিচলিত চমকিত আগ্রহের সপ্তমে চড়ে বসা অরু দাঁড়িয়ে। কখন এলো মেয়েটা? অরু বড় বড় চোখে চেয়ে শুধালো, এইমাত্র আপনি কি হাসছিলেন তন্ময় ভাই? আমি কি যথার্থ দেখেছি? আমার এই চোখ ভুল দেখেনি তো? কেন মনে হচ্ছে আমার সামনে হুবহু আপনার মতন দেখতে একজন জিন বসে? তন্ময় তো প্রায়ই হাসে, ও কি দেখে না?
এমন আশ্চর্য হবার মতো বিষয় কি এটা? অরুর প্রশ্নের সামনে আরোর মুখের হাবভাব দেখে তন্ময়ের এই যাত্রায়ও হাসি পেল, তবে হাসল না। নির্বিকার ভঙ্গিতে বলল, আমি জিন? অরু ফ্যালফ্যাল চোখে চেয়ে বলল, জিনের বয়স কত? নিশ্চয়ই তন্ময় ভাইয়ের থেকেও বেশি। তন্ময় ভাইয়েরই তো 30। তন্ময় আশ্চর্য হল, মুহূর্তেই ভয়ঙ্কর চটে গেল। গমগমে গলায় বলল, 30? এক চড় মেরে দাঁত ফেলে দেব তোর। আমার 28, তুই 30 কোথা থেকে জানলি? অরুর সাদা ফকফকে দাঁত দেখিয়ে হেসে বলল, মাত্র 2 বছরের ব্যবধান, ওই একই ব্যাপার দাঁড়ালো না? তন্ময় স্তম্ভিত না হয়ে পারল না। আশ্চর্য! সাধারণ বিষয়ে হাস্যোজ্জ্বল তন্ময় যে ক্ষেপে উঠবে তা কি অরু জানত? সে ধীরে সুস্থে পিছু হেঁটে যাচ্ছে। কয়েক কদম যেতেই ঘুরে দৌড় লাগালো। তন্ময় পিছু হতে চেঁচালো, এই তুই দাঁড়া বলছি। কে শোনে কার কথা? অন্যদিকে বাবাকে নাকানি চুবানি খাইয়ে তৃপ্তিতে আনন্দে থাকা তন্ময়ের আনন্দ আর রইল না। থমথমে হয়ে এলো মুখমণ্ডল। হৃদয় কুঁচকে ফেলল। চোখ মুখে আধার নামিয়ে বিড়বিড়িয়ে উঠল, আমার বয়সর বেশি মনে হচ্ছে। মাত্র 88 তো, এর থেকে ভালো বয়স হতেই পারে না। পরদিন অরু কই মাছের মতন ধরফরিয়ে তার সম্মুখে ঘুরে ফিরে বেড়ালো। এতে তন্ময় নির্বিকার হয়ে রইল। চোখ তুলে অগোচরেও তাকালো না। গতকাল রাতে ওর বলা কথাটুকু এখনও তার হৃদয়ে গেঁথে আছে। এমনিতেই বয়সের ব্যবধান তার গলায় কাটা হয়ে বিঁধে থাকে। উপর দিক তারা 2 দিনের জন্য বেরোবে মাত্র, তাও কাজের সূত্রে। তবে মহারানী ভিক্টোরিয়ার লাগেজ দেখে তাহা বোঝবার উপায় নেই। এই লাগেজ 2 দিনের বলে মনে হলো না। মনে হচ্ছেও লম্বা ট্যুর দিতে যাচ্ছে। না হলে এত ভারী লাগবে কেন? লাগেজ গাড়িতে তুলে নিয়ে তন্ময় আশ্চর্য না হয়ে পারল না। অরুর 2 হাতে লাঞ্চ বক্স সুন্দরভাবে প্যাকড করা। জবেদা বেগম, সুমিতা বেগম বেশ ভোরে উঠে কয়েক ধরনের রান্নাবান্না করেছেন। সেসবই 2 বাচ্চার জন্য দিয়ে দিয়েছেন। খিদে পেলে যেন চটপট খেয়ে নিতে পারে। কোনো রকমে হাত নাড়িয়ে বিদায় জানিয়ে তড়িৎ অরু গাড়িতে উঠে বসল। তার উতলতা দেখে হাসল সাবিহার রুবি। দীপ্ত আফসোসের সুরে জানালো, আমিও যেতে চাচ্ছি। মুফতি বেগম কান টেনে ধরেন ছেলের। নিজের সঙ্গে নিতে নিতে বলেন, স্কুলে যাবে কে? মোস্তফা সাহেবের চোখ মুখ চূড়ান্ত গম্ভীর। এতে উদাসীন তন্ময়। হাবভাব একই তার। সে আলগোছে বাবার উঁচু নাকের ডগা দিয়ে হেঁটে গিয়ে গাড়িতে উঠে বসে। মোস্তফা সাহেব মনে মনে তিরস্কার করেন নিজেকে। তিনি দিব্যি বুঝে ফেলেছেন ছেলে তাকে সুকৌশলে গতকাল বোকা বানিয়েছে। তার সফট স্পটের ফায়দা তুলেছে বাটপারের মতো। তার ছেলেটা এমন কিভাবে হয়ে গেল? আশ্চর্য। অরু স্টোরিও ছাড়ল। একটা বাংলা গান চলছে, মেঘের নৌকা তুমি। গানের সঙ্গে তালে তাল মিলিয়ে গুনগুনিয়ে সুর তুলে গান গাইছে। জানালার কাচ নামানো। ও গাড়িতে থাকলে কখনোই কাচ তুলে রাখা যায় না। তন্ময় বৃথা চেষ্টাটুকুও করল না তোলার। গাড়ি চালানোতে মনোযোগী হলো। সূর্যের সোনালি রশ্মি ক্ষণে ক্ষণে এসে ভিড়ছে ভেতরে। তীক্ষ্ণ ভঙ্গিতে চোখে লাগছে। ডান হাতে স্টিয়ারিং কন্ট্রোলে রেখে বাম হাতে প্রাইভেট স্পেস হতে সানগ্লাসটা বের করে নিল। সেটি পরে ফেলল অবলীলায়। খেয়াল করল ওরও নিজের হাতব্যাগ থেকে সানগ্লাস বের করল। সেটিকে বেশ সময় ধরে সযত্নে মুছে পরে নিল। পরে 2 বার আড়ালে আবডালে চাইল। তা দিব্যি না তাকিয়েও তন্ময় অনুভব করল, এভাবে তো সে অ্যাক্সিডেন্ট করে বসবে। কি ভুল করল গাড়ি এনে। প্লেনের টিকিট কাটলে বুঝি ভালো হতো। চেয়েও তো মস্তিষ্ক পরিপূর্ণরূপে রাস্তায় থাকছে না। মস্তিষ্কের অর্ধেক পার্শ্ববর্তী সিটে বসা অরুতে আর অর্ধেক রাস্তাতে। এরপর অ্যাক্সিডেন্ট করে রুহু থাকবে অরুতে আর শরীর রাস্তাতে।
নিজেকে তিরস্কার করে ধ্যানমগ্ন হলো গাড়ি চালাতে। কিন্তু তাকে মনোযোগী হতে দিলে তো। অরু তার কনসেন্ট্রেশনে বুড়ো আঙুল দেখিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, তন্ময় ভাই, সুমন আঙ্কেল এলো না যে? তিনি যাবেন না? আপনার প্রত্যেক বিজনেস ট্যুরে উনি সঙ্গে যান দেখতাম। তন্ময় মুখে কুলু পেটে থাকল। এখন সে তো আর নির্লজ্জের মতো মুখ ফুটে বলতে পারবে না, তুই সঙ্গে যাবি বলে সুমনকে পাঠিয়ে দিয়েছি রাতেই। অরু দমল না, প্রবল আগ্রহে ফেস শুধাল। তন্ময় ভ্রুদয় কুঁচকে এই যাত্রায় বলল, আগে চলে গেছে, কাজ ছিল ওখানে। অরু আফসোসের সুরে বলল, সঙ্গে গেলে মজা হতো। তন্ময় বিরক্ত হলো বটে। কি মজা হতো? বারে, গল্পগুজব হতো, হাসি ঠাট্টা হতো। আঙ্কেল ভারী মজার মানুষ, আমার তাকে বেশ লাগে। তন্ময় নিজ মনে আওড়ালো, আর আমি কি মজার মানুষ নই? তন্ময়ের কণ্ঠে অসন্তুষ্টি ঝরে ঝরে পড়ছে। তাহলে বাসায় দিয়ে আসি, যাওয়ার প্রয়োজন নেই। অরু অবাকের চূড়ান্তে। সে তো কথাবার্তা চালানোর সামান্য প্রচেষ্টা চালাচ্ছে, নিজে তো কথাবার্তা বলছেই না গুরুগম্ভীর মুখে বসে। অরু প্রথমে আগ বাড়িয়েছে, তাতেও পানি ঢালছে। ভেংচি কেটে অরু অন্য পাশে ফিরে রইল। কথাই বলবে না সে আর। তবে সেই প্রতিজ্ঞা বেশিক্ষণ টিকলে তো। ক্ষণিকের মধ্যেই পুনরায় মাথা ঘুরিয়ে অনর্গল কথা বলে চলল। একদণ্ড কথা না বলে থাকতে পারে না। পাশে নিজের মানুষ থাকলে তো প্রশ্নই ওঠে না।